সেভিংস করার 5টি প্রয়োজনীয়তা কি কি। তো দেখুন, 5 নম্বর যে প্রয়োজনীয়তা সেটা হলো রিটায়ারমেন্ট প্ল্যানিং। তো রোজগার তো সব দিন থাকে না, একটা নির্দিষ্ট সময় পর প্রত্যেককে রিটায়ার করতে হয়। তাহলে আফটার রিটায়ারমেন্ট একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাওয়ার জন্য এবং নিজে স্বনির্ভর থাকার জন্য পরবর্তী ক্ষেত্রে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের দরকার আছে এবং সেই কারণের জন্য সেভিংস দরকার। এছাড়া এই যে রিটায়ারমেন্ট প্ল্যানিং, এটা যদি আপনি আর্লি শুরু করতে পারেন তাহলে কম্পাউন্ডিং ইয়ার অন ইয়ার গ্রোথ থেকে একটা কমফোর্টেবল লাইফস্টাইলের অ্যাসিওরেন্স কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। নাম্বার 4, ডেট রিডাকশন। যদি আপনি সেভিংস করেন তাহলে এই সেভিংসের হ্যাবিটটা কি করবে, প্রিভেন্টস দ্য নিড টু অ্যাকুমুলেট মোর ডেট টু কভার এক্সপেন্সেস। যখনই আপনার খরচের দরকার পড়বে তখন ধার করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটাকে কমিয়ে দেবে। তাছাড়া আপনার যে রোজগার, সেই রোজগারটার বেশিরভাগটা যদি আপনি ইন নিড এক্সপেন্সেসের জন্য ডেট করে থাকেন, সেই ডেটের যে লোন, সেটাকে লোন উইথ ইন্টারেস্ট, এটা পে অফ করতে করতেই কিন্তু ম্যাক্সিমাম ইনকাম হাওয়া হয়ে যাবে। সুতরাং যদি আপনি সেভিংস করে থাকেন তাহলে সেই প্রয়োজনে, মানে অতি প্রয়োজনে যদি আপনি ঋণগ্রস্ত হয়েও পড়েন তাহলেও কিন্তু সেই সেভিংস থেকে আপনি এই এক্সপেন্সটা মেকআপ করে নিতে পারেন। নাম্বার 3, এমার্জেন্সি। মানে এমার্জেন্সি ফান্ড জেনারেট করার জন্য অতি অবশ্যই সেভিংস করার দরকার। এবং এই যে হ্যাবিটটা না, এটা এনশিওর রেডিনেস টু ফেস আনএক্সপেক্টেড এক্সপেন্সেস। জীবন চালাতে গেলে অনেক কিছু আনএক্সপেক্টেড এক্সপেন্সেস আমাদের চলে আসে, অনেক কিছু। মানে যারাই জীবন চালায়, যারাই রোজগার করে সংসার চালায়, জীবন নির্বাহ করে, তারাই কিন্তু জানেন যে কীরকম এমার্জেন্সি আসতে পারে। সুতরাং এই এমার্জেন্সি টাইমে ফাইন্যান্সিয়ালি যে ইম্প্যাক্ট আপনার উপরে পড়বে সেটার থেকে রক্ষা পাবার জন্য কিন্তু সেভিংস করার দরকার আছে। নাম্বার 2, অ্যাচিভিং গোলস। সেভিংস করলে কিন্তু অনেকেরই অনেক কিছু ড্রিম থাকে, অনেক অ্যাসপিরেশনস থাকে। তো এই ড্রিম আর অ্যাসপিরেশনস এবং গোল, যাই কিছুই বলুন না কেন, যে ভাষাতেই বলা হোক না কেন, যেমন ধরুন বাড়ি করবেন, গাড়ি করবেন, বিজনেস দাঁড় করাবেন, ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য, এডুকেশনের জন্য ফান্ডিং করবেন, তাদেরকে এস্টাবলিশমেন্টের জন্য কিছু হেল্প করবেন আপনি, এই সমস্ত কিছু যদি আপনার টার্গেট থাকে, সেই টার্গেটটাও কিন্তু সেভিংসের হ্যাবিট আপনাকে হেল্প করবে বাঁচিয়ে রাখার জন্য। আর নাম্বার 1, এটা হলো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। যখন আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন, ধরুন জবলেস হয়ে পড়লেন, কোনো মেডিকেল এমার্জেন্সি তৈরি করলো, এছাড়া অন্যান্য হাজারো একটা মেজর এক্সপেন্সেস হঠাৎ করে আপনার ইনকামের থেকে অনেক বেশি এক্সপেন্স করবার দরকার হয়ে পড়লো, মানে এত খরচের বোঝা মাথায় চেপে গেল যে সামাল দেবো কী করে, এটা বুঝে উঠতে পারা যাচ্ছে না। ঠিক সেই সময় যেই পদ্ধতিটা আপনাকে বাঁচিয়ে দেবে সেটা হলো সেভিংস। সুতরাং এই 5টা পয়েন্ট এই পর্যন্ত শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে সেভিংস করার প্রয়োজনীয়তাটা কী। আর এই পর্যন্ত শোনার পর যদি মনে হয় যে একদম ভাট বকছে, কি বন্ধ করে দিই, তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। অবশ্যই স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, অন্য এন্টারটেনিং ভিডিও তো রয়েইছে। আর যদি মনে করেন যে না, ভালো কথা বলছে, তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক। যে 5 কি পয়েন্টস অন নিডস অফ ইনভেস্টিং মানি। সেভিংস তো করলেই হবে না। সেভিংস করলে আপনি কোথায় সেভিংস করবেন? খাটের তলায়, বালিশের তলায়, পকেটে, ওয়ালেটে, যে কোনো জায়গায় সেভিংস করা যায়। আমরা সেভিংস বলতে ব্যাংকিং সেভিংস বুঝি, ফিক্সড ইন্টারেস্ট ইনকাম, এটাকেই আমরা বুঝে থাকি জেনারেলি। কিন্তু সেভিংসের মানে যে মানে, সেই মানেটা কিন্তু ব্যাপক। তো সেই কি পয়েন্টসগুলো কী কী? যেভাবেই সেভিংস করুন না কেন, যদি আপনি ব্যাংকে বা কোনো সেফ জায়গাতে আপনি ইনভেস্ট করেন, সেভিংস করতে থাকেন, তাহলে আপনার একটা প্যাসিভ ইনকাম জেনারেট হবে বাই ইন্টারেস্ট, কিন্তু সেটা একটা ফিক্সড মানের। তো এটা নিয়েও আমি কথা বলবো। তো ওটাকেও সেভিংস বলা যেতে পারে এবং সেটাও ইনভেস্টিং ওয়ান কাইন্ড অফ। কিন্তু যদি আপনি কম্পাউন্ডিং পেতে চান, ইয়ার অন ইয়ার মাল্টিপল টাইমস অফ গ্রোথ, তাহলে কিন্তু আপনাকে যে যে ব্যাপারগুলোর ওপরে নজর রাখতে হবে, চলুন সেগুলো নিয়ে আলোচনা করি। নাম্বার 5,
প্যাসিভ ইনকাম জেনারেশন। এটা তো আমি আগেই বললাম যে অ্যাডিশনাল ইনকামের সাপ্লিমেন্ট হিসাবে আপনার কাজ করবে। যা স্যালারি পাবেন যদি সেভিংস করেন এবং সেই সেভিংসটাকে যদি কোথাও ইনভেস্ট করেন, তাহলে আপনার একটা ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি আসবে, একটা সিকিউরিটি পাবেন। এবং মানে বিশেষ করে তো রিটায়ারমেন্টের সময় এবং মানে লাইফ চালাতে গেলে যে কোনো রকমের আনফোরসিন সার্কামস্ট্যান্সেস যখন ফেস করতে হবে, সেইগুলোকে কিন্তু আপনি সেইগুলোর থেকে রক্ষা পেতে গেলে একটা প্যাসিভ ইনকাম জেনারেশন কিন্তু করে ফেলতে পারবেন এই ইনভেস্টমেন্ট যদি আপনার ভালো মানে রিটার্ন যদি জেনারেট করতে পারে। সুতরাং ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা রাখা অত্যন্ত জরুরি। এছাড়া নাম্বার 4, এটা হলো যে ডাইভার্সিফিকেশান অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এখন ইনভেস্টমেন্ট করতে গিয়ে শুধুমাত্র ব্যাংকিং ইনভেস্ট যদি করা হয় বা যদি ওয়ালেটের মধ্যে রাখা হয়, ওয়ালেটের মধ্যে রাখলে ইন্টারেস্ট জেনারেট হবে না, ব্যাংকের মধ্যে রাখলে ফিক্সড একটা ইন্টারেস্ট জেনারেট হবে, মিউচুয়াল ফান্ডে রাখলে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, যদি শেয়ার মার্কেটে খাটান সাবজেক্ট টু মার্কেট রিস্ক, যদি আপনি গোল্ড বন্ড কেনেন সোনার দাম ওঠানামা করতে পারে, হঠাৎ করে দরকার পড়লে যে দামে কিনেছেন তার থেকে কম দামে বেচতে হতে পারে, যদি ল্যান্ড বা প্রপার্টি বা মানে যেটাকে রিয়েল এস্টেট বলে থাকে, বাড়ি গাড়ি ইত্যাদি যদি আপনি অ্যাসেট ক্লাস কিছু বাড়িয়ে নিতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করে ইনভেস্ট করতে হবে, যাতে করে ইন নিড আনফোরসিন সার্কামস্ট্যান্সেসে আপনার ম্যাসিভ পোর্শন টাকা রিটার্ন উঠে আসে ওখান থেকে। নাম্বার 3, বিট ইনফ্লেশন। তো ডে বাই ডে আমাদের তো ইনফ্লেশন রয়েছে, মুদ্রাস্ফীতি ঘটছে এবং পাল্লা দিয়ে বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। তুলনায় বোধহয় স্যালারি সেই অনুপাতে বাড়ছে না বলেই পারচেসিং পাওয়ার কিন্তু ডে বাই ডে আমাদের কমছে, এটাই বলা যায়। আর প্যাসিভ ইনকাম যদি জেনারেট করতে হয় তাহলে এত হাই লেভেলের প্যাসিভ ইনকাম জেনারেট করতে হবে যে অ্যাক্টিভ ইনকামের থেকে সেই প্যাসিভ ইনকামকে বেশি হতে হবে, তবে বোধহয় বিট ইনফ্লেশন করা সম্ভব হবে। তাহলে প্রপার প্ল্যানিং করে যদি আপনি ইনফ্লেশনটাকে বিট করতে চান, তাহলে কিন্তু মোটামুটি আপনাকে খুব ভাবনা চিন্তা করে একটা রিয়েল ভ্যালু ক্যালকুলেশন করে অবশ্যই প্রপার গাইডেন্স নিয়ে ইনভেস্টমেন্ট প্ল্যানিং আপনাকে একটা করতে হবে এবং এই হ্যাবিটটা থাকাটাও অত্যন্ত জরুরি। শুধুমাত্র ব্যাংকে ইনভেস্ট করে দিলেই হবে না বা সেভিংস অ্যাকাউন্টে ইনভেস্ট করে দিলেই হবে না। আমরা ইনভেস্টমেন্ট বলতে বুঝি সেভিংস অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট, রেকারিং ডিপোজিট করা বা এমআইএস করা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি সেগুলোর ভিতরে যাচ্ছি না, আমি একদম মানে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো নিয়েই কথা বলছি আজকে, ডিটেলসের মধ্যে যাচ্ছি না। আর নাম্বার 2 হলো ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভমেন্ট। এটা তো সেভিংসের জন্যও যেমন জরুরি, ইনভেস্টমেন্টের জন্যও জরুরি। সেই বাড়ি করা, গাড়ি করা বা নিজের কোনো প্ল্যান বা গোল এটাকে সাকসেসফুল করতে গেলে বা কোনো শখ বা চাহিদা পূরণ করতে গেলেও কিন্তু একটা মানে শর্ট টার্মের মধ্যে যদি টার্গেট ফিল আপ করতে হয়, তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্ট এবং এই ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজিটাকে অত্যন্ত উন্নত মানেরই হতে হবে, না হলে কিন্তু আপনার ওই শর্ট টার্মে লক্ষ্য পূরণ হবে না। আর নাম্বার 1 হলো ওয়েলথ অ্যাকুমুলেশন। আরে ভাই, টাকা করা, ধনী হওয়া, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া, ফিউচার অ্যাচিভমেন্ট করা, ভবিষ্যৎ জেনারেশনের জন্য ফান্ড তৈরি করা, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য ওয়েলথ অ্যাকুমুলেশন হতে পারে। ভ্যারাইটিস টাইপস অফ অ্যাসেট ক্লাস রয়েছে। কেউ বলছে না যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, আপনি করতেই পারেন, স্টক কিনতে পারেন, বন্ড কিনতে পারেন। এছাড়া কিন্তু রিয়েল লাইফে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন, মিউচুয়াল ফান্ডও কিনতে পারেন, অনেকটাই সেফ থাকবেন, বাট সাবজেক্ট টু মার্কেট রিস্ক। অবশ্যই প্রপার গাইডেন্স নিয়ে প্রপার স্টাডি করে করবেন এবং কিভাবে করবেন সেটা জানতে হলে শেষ পর্যন্ত তো অতি অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু গাইডলাইনটা আপনি পাবেন না। আর যদি আমার চ্যানেলের পার্মানেন্ট মেম্বার হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে হয়তো কিছুটা আইডিয়া পাবেন। এছাড়া ইউটিউব থেকে তো অনেকেই ফিনান্সিয়াল নলেজ তো পেয়েই যাচ্ছে, কলেজে না হলেও, বা ম্যাক্সিমামই তো যে সমস্ত ফিনান্সিয়াল নলেজ আমাদের পাওয়া সবটাই কিন্তু পাবলিক থেকে, রিলেটিভদের থেকে, বা প্রত্যেকেরই একটা পাড়াতুতো মেন্টর থাকে তাদের থেকে। তো প্রপার যে ফিনান্সিয়াল নলেজ, সেই ফিনান্সিয়াল নলেজ পাওয়া মানে একটা রীতিমতো হাই লেভেলে স্টাডি করার ব্যাপার। তো ঠিক আছে, এই পর্যন্ত শুনে যদি ভালো লেগে থাকে, এতক্ষণ পর্যন্ত ভিডিও কেউ দেখে না, তো যদি এই পর্যন্ত শুনে মনে হয় যে ঠিকঠাক কথাবার্তা বলছে, তাহলে কিন্তু চলুন আরেকটু আমরা ডিপে গিয়ে দেখবার চেষ্টা করি যে হাউ মাচ পার্সেন্টেজ অফ সেভিংস নিডস ইন ইন্ডিয়া ফর রিস্ক ফ্রি লাইফ। একটা যদি রিস্ক ফ্রি লাইফ আপনি
চালাতে চান তাহলে কতটা পার্সেন্টেজ আপনার ইনকামের সেভিংস করাটা জরুরি ইন্ডিয়াতে। তো এখানে কিন্তু পার্সেন্টেজ অফ সেভিং নিড ফর রিস্ক ফ্রি লাইফ ক্যান ভ্যারি গ্রেটলি ডিপেন্ডিং অন ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস। যে যার ব্যক্তি সাপেক্ষে ব্যাপারটা আলাদা। এখানে ওয়ান সাইজ ফিটস অল অ্যান্সার কিন্তু কোথাও দেওয়া যাবে না। আপনার ফিনান্সিয়াল গোল কীরকম, আপনার লাইফস্টাইল কীরকম হবে, মানে আপনি কীরকম লাইফস্টাইল চুজ করবেন, আপনার ইকোনমিক ফ্যাক্টার্সগুলো কী কী রয়েছে, আপনার কোনো দায়বদ্ধতা আছে কিনা, আপনার কোনো প্রিভিয়াস প্যারেন্টাল ডেট আছে কিনা, ইত্যাদি অনেক কিছু বিষয়। তাছাড়া ফ্যামিলিতে কোনো মেডিসিনের কারণে একটা হিউজ এক্সপেন্স হয়ে যাচ্ছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই ফ্যাক্টরটার মধ্যে এসে পড়ে। কাজেই এক কথায় কিন্তু এটার উত্তর পাওয়া যাবে না। যদি পেতে হয় তাহলে চলুন এগিয়ে যায় যে আপনার ইনকাম লেভেলটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। হায়ার ইনকাম আর্নার্স যারা না, তারা যদি স্মলার পার্সেন্টেজ সেভ করে দেয় তাহলেও কিন্তু দেখা যায় যে তাদের রিস্কটাও কম হয়, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যে ইনকাম, সেই ইনকামটা দিয়ে কিন্তু বেশ ভালো মতোই তারা লাইফস্টাইলটাকে লিড করতে পারে। কিন্তু যাদের ইনকামটা কম তাদেরকেও কিন্তু একটা প্রপার প্ল্যানিংয়ের ভেতর দিয়ে যেতে হয় এবং ইনভেস্টমেন্টটাকে বাড়িয়ে আনতে হয় থ্রু প্রপার সেভিংস। কারণ বহু বহু কমেন্টস এসছে যে আমার ইনকাম তো 10,000 টাকা, আর আপনি 1,00,000 টাকা ইনকাম ধরে পার্সেন্টেজ করেছেন, তাহলে আমার তো 10,000 টাকা, তাহলে এইভাবে আমি পার্সেন্টেজে কীভাবে ভাঙবো? টোটাল প্ল্যানিংটাই আলাদা। খুবই দুঃখের বিষয় যে আমি ওই ভিডিওটাতে তাদের জন্য কোনো কথা বলতে পারিনি যারা মানে লোয়ার ইনকাম লেভেলেতে রয়েছেন, তারা কিভাবে ইনকাম লেভেলের বেসিসে সেভিংসটা বা ইনভেস্টমেন্টটাকে মেনটেন করবেন। তো খুব শিগগিরই ওইটার সম্পর্কে আমি মানে ওই বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসবো। যারা লোয়ার ইনকাম লেভেলে থাকেন বা আমাদের মতো আম পাবলিক যারা রয়েছেন, তারা কিভাবে সেভিংস করতে পারবেন, কিভাবে বাজেট করতে পারবেন, মোট কথায় কঞ্জুসি করে বাঁচতে হবে। তো সেটা অন্য ভিডিওর গল্প। এখন এই ভিডিওতে যেটা বলি যে আমার চ্যানেলের নিশেটা কি সেই সম্পর্কেই কথা বলা হচ্ছে। ফার্স্ট হলো সেভিংস, তারপর হলো ইনভেস্টমেন্ট। খেয়াল করে দেখুন, সেভ অ্যান্ড ইনভেস্ট আর আইডিয়া জেনারেশন করা হয় এইখানে। এই আইডিয়াগুলো কিন্তু জীবন থেকে নেওয়া আইডিয়াগুলো, স্টাডি করে নেওয়া, এবং এই আইডিয়াগুলো ভিত্তিহীন নয় এবং কোনো কমিশন বেসিসে নয়। ফ্রি আইডিয়া যদিও কিন্তু ভ্যালুয়েবল অফকোর্স, কারণ এগুলো জোগাড় করার পেছনেও কিন্তু একটা পরিশ্রম দিতে হয়েছে। তো ঠিক আছে, এখানে কিন্তু যেমন আপনার ইনকাম লেভেলটাকে আপনি বিচার বিবেচনা করবেন, সেই রকম আপনার ফাইন্যান্সিয়াল গোলটাকে বিচার বিবেচনা করতে হবে। যদি মনে করা হয় যে রিটায়ারমেন্ট পলিসিটা নিয়ে কাজ করা হবে, তাহলে রিটায়ারমেন্টের উপরে, রিটায়ারমেন্টের পর আপনি কিভাবে লাইফস্টাইল চালাবেন সেটার উপরে জোর দিতে হবে। এডুকেশন হলে তার উপরে জোর দিতে হবে। মানে কোথায় ইনভেস্ট করতে হবে সেটাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি ঠিক করতে হবে, এবং সেই অনুযায়ী ইন্ডিভিজুয়ালি ফাইন্যান্স প্ল্যানিং করতে হবে। সুতরাং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ইন্ডিভিজুয়ালি রেডি করতে হবে, ওয়ান বাই ওয়ান। এর জন্য অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছে যেতে হবে। শুধু ইউটিউব ভিডিও দেখে হবে না, ম্যান টু ম্যান কাউন্সেলিংয়ের দরকার আছে। এরপরে রয়েছে রিস্ক টলারেন্স। ধরুন এই যে বলছিলাম না যে ফিক্সড ডিপোজিট করে দিলাম, অনেককেই দেখেছি মানে যে হিউজ অ্যামাউন্টের ট্যাক্স বাঁচানোর জন্য হিউজ অ্যামাউন্টের সেভিংস করছেন, তারপরেও সেভিংস করছেন, মানে ট্যাক্স হয়ে গেছে, লাইফ সিকিউরড হয়ে গেছে, তারপরেও কিন্তু মানে রিস্ক টলারেন্সের বাইরে সেভিংস করে যাচ্ছেন। মানে আননেসেসারি সেভিংস করতে গিয়ে দেখা যাচ্ছে যে অন্য কারোর থেকে আবার তিনি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, এবং সেই ঋণগ্রস্ত হওয়ার জন্য তাকে লুকিয়ে চুরিয়ে বেড়াতে হচ্ছে টাকা শোধ না দিয়ে। কারণ তার যা ইনকাম লেভেল, সেই ইনকাম লেভেলে তার যা ইনভেস্টমেন্ট হওয়া উচিত তার থেকে বেশি সেভিংস করে ফেলেছেন, বেশি ফিক্সড ডিপোজিট করে ফেলেছেন, বেশি গভর্নমেন্ট বন্ড কিনে ফেলেছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে ফেলেছেন। তো রিস্ক টলারেন্স মানে মাথা উঁচু করে ঘোরা আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া দুটো এক জিনিস নয়। মাথা উঁচু করে অনেক মানে দোকান কাটা লোকও ঘুরে বেড়াতে পারে প্রচুর ঋণ নিয়ে, আবার কেউ কেউ চোরের মতো পালিয়ে পালিয়ে ঘুরতে হতে পারে কাউকে। সুতরাং রিস্ক টলারেন্সটা কিন্তু আমি ভেঙে আর কিছু বলছি না ওপেন ভিডিওতে, কি বলতে চাইছি ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো রিস্ক টলারেন্সটার দিকে মাথায় রাখবেন, যতটা প্রয়োজন ততটাই, মানে আপনার সাধ্য মতোই কিন্তু সেভিংস বা ইনভেস্টমেন্ট যাই করুন না কেন সেটা কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল। এরপর লাইফস্টাইল চয়েস। আমার কথা যদি বলেন যে কঞ্জুসি করাটাই সব থেকে বড় সেভিংস, এবং ইনভেস্টমেন্টটা নিজের লাইফস্টাইলের ওপরেই করুন। অবশ্যই মানে লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য নয়, কঞ্জুসি করা লাইফস্টাইলের জন্য।
যদি ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান, যখন জবলেস হয়ে যাবেন আফটার রিটায়ারমেন্ট, তখন কি খাবেন সেটার ব্যাপারে যদি চিন্তা ভাবনা করেন, পাশে দাঁড়ানোর অনেকেই হয়তো আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে অনেকেই অনেকের মতো থাকে না। সুতরাং নিজের পাশে নিজেকেই যদি দাঁড়াতে হয়, সুতরাং লাইফস্টাইল চয়েসের ওপরেই কিন্তু আপনার প্ল্যানিংয়ের ইনভেস্টমেন্টটা করবেন। এটাই হচ্ছে মানে আমার আইডিয়া। তো একটা কমেন্ট রিসেন্টলি আসছিল যে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের ওপরে যে ভিডিও দিয়েছেন খুব ভালো লেগেছে। দাদা ধন্যবাদ আপনাকে, যে ভিডিও ভালো লেগেছে এটা জানানোর জন্য। অনেকেই তো জানান না, স্কিপ করে বেরিয়ে যান। আপনি জানালেন এবং একটা মূল্যবান মতামত দিয়েছেন যে একটা বাজেট করা, একটা প্ল্যানিং করতে, যে ফ্যামিলি নিয়ে একটা ইয়ার টু ইয়ার ট্যুরের জন্য। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি নিজে ট্যুরে কখনো যাইনি, আর ট্যুরের ব্যাপারটা আমার একদমই মাথায় ছিল না। তো খুব অত্যন্ত ধন্যবাদ যে ট্যুরের প্ল্যানিংটা যে করতে হবে এবং করা উচিত। অফকোর্স করা উচিত, কারণ মেন্টালি ফ্রি থাকার জন্য, দৃষ্টিভঙ্গির প্রসারতা বৃদ্ধির জন্য ইত্যাদি নানান দামি দামি কথা আছে। এগুলোর জন্য অবশ্যই প্রপার ট্যুর, একটা ইয়ার অন ইয়ার একটা ট্যুর তো খুব জরুরি। তো সেই প্ল্যানিং নিয়ে অতি অবশ্যই নেক্সট টাইমে আমি ভিডিও করব, কথা দিলাম। তো চলুন এরপরে যেটা বলছি, যে ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক ফ্যাক্টরসগুলো তো রয়েছে, যেমন ইনফ্লেশনস রয়েছে, ইন্টারেস্ট রেট রয়েছে, জব মার্কেট কন্ডিশনস রয়েছে। এই সমস্ত কিছু কিন্তু রিস্ক ফ্রি লাইফগুলোর ওপরে, যে আপনি একটা রিস্ক ফ্রি লাইফ চালাবেন, তার উপরে কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর ইকোনমিক আনসার্টেনটি যেমন কোভিডের সময় তৈরি হলো, তো সেই হিসাবে কিন্তু একজন ব্যক্তি, হ্যাঁ, তার নিজের পছন্দ মতো কিন্তু হায়ার পার্সেন্টেজ চুজ করে নিতে পারে। কিন্তু অবশ্যই আগে যেমন বললাম যে রিস্ক টলারেন্সটাকে মেপে তারপরে কিন্তু ইকোনমিক কন্ডিশন, রিস্ক টলারেন্স দুটোকে ব্যালেন্স করে প্রপার ম্যানেজমেন্ট করে কিন্তু সেভিংস বা ইনভেস্টমেন্টে যেতে হবে। সেভিংস ভালো, ইনভেস্টমেন্ট ভালো, কিন্তু দৈনন্দিন চাহিদাটাকে বাঁচিয়ে রেখে দৈনন্দিন চাহিদাটাকে তো পূরণ করতে হবে। সেখানে যদি ডিমান্ড বাড়তেই থাকে, তাহলে কিন্তু লাইফস্টাইলে ক্রাইসিস এসে যাবে, অন্য কিছু তৈরি হবে। আপনি টাকা বাঁচাতে গিয়ে ওষুধ খেলেন না, তখন বড় করে রোগে পড়ে গেলেন। মানে জাস্ট একটা কথার কথা বললাম, এমনি বললাম। তো এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে দেখে, তাহলে চলুন আমরা তাহলে জানবার চেষ্টা করি হোয়াট ইজ দ্য সেফ প্রসেস অফ ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্টের সেফ প্রসেসটা কি হতে পারে? দেখুন, আন্ডারস্ট্যান্ড ইউর রিস্ক টলারেন্স, এইটা কিন্তু নিজেকে ঠিক করতে হবে, অথবা ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছে গিয়ে একদম খোলা মনে কথা বলতে হবে। সেই অ্যাডভাইজার কতটা সৎভাবে আপনাকে প্রপার গাইড দেবেন, তার উপরে টোটাল ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে যে রিস্ক টলারেন্সের ব্যাপারটা ঠিক আছে কিনা। আপনাকে নিজেকে তো কনজারভেটিভ থাকতে হবে, লেস ভোলাটাইল থাকতে হবে। ইচ্ছে মতো যা মন গেল, মানে ধরুন এক প্লেট ভাত খাওয়ার পর ফুচকাওয়ালার পাশ দিয়ে যেতে গিয়ে এক প্লেট ফুচকা খেয়ে নিলাম এবং তারপরে আবার ওষুধ কিনলাম, মানে এই ধরনের লাইফস্টাইল রিস্ক টলারেন্স কিন্তু আপনার বাড়িয়েই দেবে, কমিয়ে দেবে। রিস্ক টলারেন্স কমিয়ে দেবে, বাড়িয়ে দেবে না। আর ইচ্ছে মতো যদি ইনভেস্ট করতে থাকেন, কেন জমাচ্ছেন সেটাই জানেন না, এটা যেন না হয়। অন্তত একটা ইনভেস্টমেন্টের গোল থাকবে, এবং কমফোর্ট লেভেলের রিস্ক নিয়ে আপনি ঋণ করবেন, কমফোর্ট লেভেলের রিস্ক নিয়ে আপনি সেভিংস করবেন, কমফোর্ট লেভেলের রিস্ক নিয়ে আপনি ইনভেস্ট করবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এইভাবে কিন্তু কেউ বলবে না, সকলে পজিটিভ সাইডটাই দেখাবে। নেক্সট যে পয়েন্টটা, সেটা হলো ডাইভার্সিফাই ইওর পোর্টফোলিও। দেখুন, রিয়েল এস্টেট, বন্ড, স্টকস, ক্যাশ, বাণিজ্য বশতে বাঙালি বলে একটা কথা চালু ছিল। বাঙালিরা বাণিজ্য করতে একবারেই পছন্দ করে না, সরকারি চাকরি করতে পছন্দ করে। এটা অবশ্যই একটা ব্যাপার। খেটে খাওয়ার থেকে কারোর জন্যে কাজ করা, নিজের জন্যে কাজ করাটা অতটা প্রেফারেবল বা এখানে অতটা অ্যাডোরেবল নয় বা প্রেজরদি নয়। কিন্তু এখানে পাবলিকের জন্য কাজ করা বা অন্যের জন্য কাজ করা, অন্যের দোকানে কাজ করা, অন্যের কোম্পানিতে কাজ করা, অন্যের জন্য সার্ভিস দিয়ে যাওয়া, এটা কিন্তু অনেকে মানে জব এবং সেটাকে অনেক প্রেজরদি বলে মনে করে অনেকেই। তো যাই হোক, ব্যাপারটা খুবই কন্ট্রোভার্সিয়াল, যে যার দৃষ্টিভঙ্গি আলাদা। তো কিন্তু দেখা গেছে যারা ট্রেড করেছে, মানে আমার সঙ্গে পড়া আমার বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা একটা বয়সের পরে দেখেছি, মানে আমি পায়ে হেঁটে যাচ্ছি, বাসের জন্য দাঁড়িয়ে আছি, কখন বাস আসবে, তারপরে আমি ডেস্টিনেশনে পৌঁছবো। তো তারা কিন্তু দামি বাইক নিয়ে বা চার চাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে আমার সামনে থেকে। এই ঘটনাগুলো কিন্তু দেখা গেছে। তাহলে তারা লাইফে সাকসেসফুল। বাট আমি ছোটবেলাতে
ক্লাসে অত ভালো পারফর্ম করার পরেও কিন্তু একটা সময় পর্যন্ত সাকসেসফুল ছিলাম না এবং আজ পর্যন্ত তাদের ফিনান্সিয়াল লেভেল অ্যাচিভ করতে পারিনি। তাহলে সাকসেসের গল্পটা কোথায়? না, অ্যাকচুয়ালি হচ্ছে সাকসেসের গল্পটা তারা অনেক আগের থেকেই তারা কিন্তু ট্রেডিংয়ের ওপরে জোর দিয়েছিল, বিজনেসের ওপরে জোর দিয়েছিল। সুতরাং বিজনেস বা ট্রেডিং যদি করতে পারা যায় তাহলেই কিন্তু সব থেকে তাড়াতাড়ি ফিনান্সিয়াল অ্যাচিভমেন্ট পাওয়া যেতে পারে। তো এর মাঝখানে ইন্ডাস্ট্রি রয়েছে, জিওগ্রাফিক রিজিয়ন রয়েছে, ইম্পর্ট্যান্ট জিওগ্রাফিক রিজিয়নেতে ইনভেস্ট করা যেতে পারে। নানা রকম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি রয়েছে, সেইভাবে ইনভেস্ট করা যেতে পারে। এছাড়া ইটিএফ কিনতে পারা যায়, গোল্ড বন্ড কিনতে পারা যায়, গোল্ড কিনতে পারা যায়, নানা রকমের ধরুন আলুর বন্ডও কিনতে পারেন, স্টক কিনতে পারেন। এছাড়া ক্যাশ ইকুইভ্যালেন্ট কিছু কিনলে কেনা যেতে পারে, এমন কিছু দামি অ্যাসেট ক্লাস কিনে রাখলেন যেগুলো ভবিষ্যতে বিক্রি করে দেওয়া যেতে পারে বা তার দাম বাড়তেও পারে, অথবা সেগুলোর থেকে আপনার প্রফিট আসতে পারে। এই ধরনের কিছু জিনিস আপনি বানিয়ে রাখতে পারেন, হয়তো 2-3টে বাড়ি বানিয়ে রাখতে পারেন, সেগুলো প্যাসিভ ইনকামও জেনারেট করবে এবং যখন আপনি বেচে দেবেন তখন কিছু রিটার্ন পাবেন। তো এইভাবে ডাইভার্সিফাই করে আপনার পোর্টফোলিওটাকে ডিজাইন করলে কি হবে, এটা না পুওর পারফরমেন্স যখন হবে, এটা এমন একটা ইম্প্যাক্ট তৈরি করবে, এটা মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ পুওর পারফরমেন্স ইন এনি সিঙ্গেল ইনভেস্টমেন্ট। ধরুন আপনি স্টক মার্কেটেই শুধুমাত্র ইনভেস্ট করছেন, স্টক পড়তে শুরু করলো, ব্রড মার্কেটে স্টক পড়তে শুরু করলো, এনএসি বিএসসি ফল করতে শুরু করলো, মানে নিফটি সেন্সেক্স ডাউন হতে শুরু করলো, আপনার মাথায় হাত পড়ে গেল। বা শুধুমাত্র আলুর বন্ড কিনে নিয়ে একদম মানে ঘটি বাটি সমস্ত কিছুর থেকে টাকা তুলে নিয়ে আপনি আলুর বন্ড কিনে নিলেন, আলু পচতে শুরু করলো, এদিকে স্টোরিং করার সময় দেখা যাচ্ছে আলু পচছে আর আপনি বিক্রি করতে পারছেন না, আর স্টোর মালিক কিন্তু স্টোরের বাইরে স্টোরিং না করে বাইরে বের করে দিয়েছে আপনার আলু, তখন কিন্তু পচে যাচ্ছে, আপনি দাম পাচ্ছেন না, বিক্রি করছেন না। যে দাম পাচ্ছেন সেই দামেতে আপনার খরচ উঠবে না। এবার আপনি কি করবেন? হিউজ ইম্প্যাক্ট পড়ে। তাহলে যদি ডাইভার্সিফাই করে রাখতেন, একটা অ্যাসেট ক্লাসে ইনভেস্ট না করে যদি ডাইভার্সিফাই করে রাখতেন, তাহলে কিন্তু পুওর পারফরমেন্স করতে পারতো, এমন একটা ইম্প্যাক্ট ফেলতো যেটা আপনার গায়ে লাগতো না, আপনি টিকে যেতে পারতেন। তাহলে কোনো একটা পার্টিকুলার সেক্টরে না ইনভেস্ট করে ভ্যারাইটি সেক্টরেতে ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার জন্য বিভিন্ন সেক্টরে যে ইনভেস্ট করবেন সেই সম্পর্কে নলেজ গেদারিং করবেন। ইনভেস্ট ফর দ্য লং টার্ম, এমন কিছু অ্যাসেট ক্লাস নেবেন যেখানে লং টার্মের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যে মানে অল্প দিনে ধনী হয়ে যাব, এই ফাঁদেতে মোটের ওপর পা দেবেন না। এই ফাঁদেতে যারাই পা দিয়েছে তারা অল্প দিনেই কিন্তু একদম ধূলিসাৎ হয়ে গেছে। সুতরাং সময় নিয়ে কিন্তু আপনি ফিনান্সিয়াল গোল যেটা রয়েছে আপনার, সেটা আপনার লং টার্ম হতে হবে। লংয়েতে গিয়েই একটু একটু করে বাড়বেন। খালি হাতে শুরু করেছেন মাথায় রাখবেন, হাত ভর্তি করতে হলে কিন্তু রাতারাতি মানে রাত যেটাকে বলে থাকে ওরা, তো এই রাত কোনো কিছু হয় না, কিন্তু লোভ দেখানো হয়। সুতরাং ব্যাপারটার থেকে একটু অ্যাভয়েড করে রাখবেন, মাথায় থাকে যেন লং টার্ম ইনভেস্টমেন্ট এবং হিউজ প্রফিট রাতারাতি, হিউজ ইন্টারেস্ট, হিউজ গেন। এই হিউজ শব্দটাকে একটু অ্যাভয়েড করে যাবেন। কম্পাউন্ডিং বেটার, আপনি স্লো কম্পাউন্ডিং গ্রোথের ওপরে বা কনসিস্টেন্ট স্লো প্রসেস অফ কম্পাউন্ডিং গ্রোথের ওপরে নজর দেবেন, তাহলেই কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। আর এটা করার জন্য আপনাকে রিসার্চ করতে হবে, ধৈর্য ধরে সময় নিয়ে রিসার্চ করতে হবে ভাই। শুধুমাত্র পরিশ্রম করলেই টাকা ইনকাম করা যায় না। পোটেন্সিয়াল রিস্ক, হিস্টোরিক্যাল পারফরমেন্স, ফিউচার আউটলুক, সমস্ত কিছুকে বিচার বিবেচনা করতে হয়। তার জন্য পড়াশুনো করতে হবে, তার জন্য ইনফরমেশান রাখতে হবে, সোর্সগুলোকে ইউটিলাইজ করতে হবে। অবশ্যই লোকের মুখে শুনে নয়, অথেন্টিক সোর্স থেকে ডাটা কালেকশন করতে হবে, আপনাকে স্টাডি করতে হবে এবং ইনফরমেশান তো রাখতেই হবে আজকের দিনে, যেটা ইজিলি অ্যাভেলেবল ইন্টারনেটের জন্য। সুতরাং হাতে তো মোবাইল ফোন রয়েছে, ট্যাব রয়েছে, ল্যাপটপ রয়েছে, ইন্টারনেট লাগান আর গুগল ক্রোমেতে গিয়ে সার্চ করুন, মানে গুগলে গিয়ে সার্চ করুন, গুগল জানিয়ে দেবে আপনাকে কি নিউজ রয়েছে একদম আপনার পার্টিকুলার যে সেক্টর সম্পর্কে আপনার জানবার চাহিদা সেটা সম্পর্কে। সুতরাং রিসার্চের ডাটা ভ্যারাইটিস এক্সপার্ট যারা রয়েছেন তারা রিসার্চ করেছেন, একজনের নয়, সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন, ফোর্থ ওপিনিয়ন, স্টাডি করতে থাকুন, রিসার্চটা চালিয়ে যান ডিলিজেন্স নিয়ে। সুতরাং দেখবেন একটা সময় কিন্তু আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করে নেবেন। আর একটা যেটা একদম রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি, মনিটর অ্যান্ড রিব্যালেন্স ইওর পোর্টফোলিও। ভাই একটা জিনিস দেখেছি যে
যারা কিন্তু রিয়েল এস্টেট মানে একটা জায়গা কিনে নিয়েছেন, ব্ল্যাঙ্ক ফেলে রেখেছেন, তাদেরকেও আমি দেখেছি যে উইকে অন্তত একবার যে জায়গাটা কিনেছেন সেই জায়গার খুঁটিগুলো, মানে যেখানে তিনি সীমানা নির্দেশ করার জন্য যে খুঁটিগুলো দিয়ে রেখেছিলেন, সেই খুঁটিগুলো সরে এসেছে কিনা একবার স্পটে গিয়ে কিন্তু চেক আউট করছে। তো এই রেগুলার চেক আউট করা, তার চারপাশের মানুষজনের সঙ্গে যোগাযোগ রাখা, বা যেভাবে ব্যাপারটাকে ডিল করলে ওই প্রপার্টিটা আপনার রিজার্ভ থাকবে, সেই সম্পর্কে কিন্তু আপনার যে পরিশ্রম, যতটুকু পরিশ্রম দেওয়ার দরকার সেটাকে মনিটর করা। এবং যদি প্রয়োজন হয় গিয়ে দেখলেন যে আপনার একদম যে ল্যান্ডটা কিনেছিলেন সেই ল্যান্ডটা একদম মানে বড় রাস্তার ধারে, তো বড় রাস্তার ধারে মানেই তার আপনার জায়গার সামনে বেশ কিছুটা খাস জায়গা পড়ে থাকবে, বা গভর্নমেন্টের কোথাও বা পিডব্লিউডির জায়গা পড়ে থাকবে, এবং সেই জায়গার উপরে ওখান থেকে উড়ে এসে জুড়ে বসে একটা গুমটি খুলে দেওয়া, বা কোনো একটা ছোট স্টল লাগিয়ে দেওয়া, বা প্রথমে ঠেলাই করে কিছু বিক্রি করতে শুরু করা, পরবর্তী দিনে দোকান দিয়ে দেওয়া একটা, মানে এটা করা মানে কিন্তু আপনার যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সটাই ব্লকেজ হয়ে যাচ্ছে। তো এগুলোকে নজরদারি করা, মানে গেলেনই না দিনের পর দিন পড়ে আছে আনইউজড প্লট, কার জায়গা কেউ জানে না, লোকটাকে তো দেখাই যায়নি, এটা মনে করে কিন্তু যে কেউ জবরদখল করতেই পারে। তো এটা বললাম, যদি প্রয়োজন হয় তাহলে রিব্যালেন্স করতে হবে, তার সঙ্গে নেগোসিয়েশন চালাতে হবে, সে যাতে না বসতে পারে তার জন্য আপনাকে মনিটর করতে হবে এবং এটাকে ইনফ্লুয়েন্স করতে হবে, করে আপনার জিনিস আপনাকেই বাঁচিয়ে রাখতে হবে। এটা একদম সহজ কথায় আমি বললাম। ইনভেস্ট ইন লো কস্ট ট্রান্সপারেন্ট প্রোডাক্টস, যেমন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইন্ডেক্স ফান্ড, এমনকি মিউচুয়াল ফান্ডও যদি করেন কিনতে চান তাহলে মানে নিফটি টপ 10-এর ওপরে করুন, এরা লং টার্মে কিন্তু ভালো বেনিফিট দেয়। মানে কোনো দালালি করছি না, আমার চ্যানেলেতে কোনো কিছু ইচ অ্যান্ড এভরিথিং ফ্রি অ্যাডভাইস, কোনো কিছু দালালি করি না, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে কথা বলি, কারোর জন্য কারোর কোনো মানি নিজে হ্যান্ডেলিং করি না, কাউকে বলি না যে আমার থেকে অ্যাকাউন্ট খুলুন, হ্যাঁ আমার আন্ডারেতে কাজ করুন, আমাকে দিয়ে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করান। আমার নিজের বেঁচে থাকতে গিয়ে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, উঠে দাঁড়াতে কষ্ট হয়েছে, তাই অন্য কেউ যাতে না, অন্য কেউ আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিলে যদি অন্য কেউ সামান্যতম উপকার পায়, জাস্ট সেই কারণের জন্যে এই সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া চ্যানেল খোলা। প্রথমে নাম দিয়েছিলাম প্যাসিভ ইনকাম, আপনাদের পারমিশন নিয়ে কিন্তু প্যাসিভ ইনকাম থেকে ধীরে ধীরে সেভ অ্যান্ড ইনভেস্টে সরে এসেছিলাম। পরবর্তী ক্ষেত্রে সেভ অ্যান্ড ইনভেস্ট দেখে অনেকে ভেবেছিল যে এটা তো বড় সড়ো কিছু একটা কোম্পানি হবে, তো সেখান থেকে হয়তো নিশ্চয়ই সাব ব্রোকারশিপ কিছু নেওয়া আছে, বা এই জাতীয় কিছু মিউচুয়াল ফান্ড টান্ড কিছু করে হয়তো। তো এই জাতীয় যখন ফোন বা মেসেজ আসতে শুরু করে তখন কিন্তু চ্যানেলটা চেঞ্জ করলাম, জাস্ট আইডিয়া জেনারেশন চ্যানেলে, আর এটা অন্য কিছু নয়, জাস্ট আইডিয়া জেনারেশন, যাতে না আপনাদের ঠকে যেতে হয় সেই উদ্দেশ্যেই শুধুমাত্র তৈরি করেছিলাম। সোজা কথায় বলা যেতে পারে আমার নিজের জ্ঞানটাকে আপনাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য। তো সেই কারণের জন্যই বলছি যে লো কস্ট এবং ট্রান্সপারেন্ট প্রোডাক্ট, ধরুন গোল্ড কিনলেন, ট্রান্সপারেন্ট প্রোডাক্ট, মুঠো করে দেখতে পাবেন, আপনি আইসক্রিম কিনে আনবেন না যে মুঠো করে গেলে গলে যাবে। সেই রকম যেটাকে চোখে দেখবেন না সেই অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট করবেন না। বলবেন যে এখানে আমি তো শেয়ারও তো চোখে দেখছি না, না শেয়ার চোখে না দেখলেও আপনার ডিমেট অ্যাকাউন্ট আপনাকে চোখে দেখিয়ে দিচ্ছে, তার জন্য সেবি গ্যারেন্টেড আছে, ভারত সরকার গ্যারেন্টেড আছে, সুতরাং আপনি যদি ট্যাক্স পে করেন তাহলে কিন্তু ও ব্যাপারে ওটাও ট্রান্সপারেন্ট প্রোডাক্টই। আপনার দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, সেই কারণের জন্যে অনেকে হয়তো বা কেউ লোভ করতে যে লস করছে সেটা সেপারেট জিনিস, কিন্তু ট্রান্সপারেন্ট প্রোডাক্ট কিনবেন। মানে আমি বলতে চাইছি এমন কোনো ল্যান্ড প্রপার্টি কিনে নেবেন না যে ল্যান্ড প্রপার্টিটা মানে ঠিক সেই রকম মানে স্বচ্ছ নয়, যিনি বিক্রি করছেন তার মালিকানা নিয়ে সন্দেহ হচ্ছে, তো এরকম হলে তখন কিন্তু ব্যাপারটা ঝামেলা হবে। এইটুকুই বলতে চাইলাম এখানে। তো নেক্সট যেটা বলবো যে স্টে ইনফর্মড অ্যান্ড এডুকেটেড, আমি তো বললাম যে প্রপার ডিলিজেন্স নিয়ে আপনাকে পুরো ব্যাপারটাকে স্টাডি করতে হবে, জানতে হবে, কন্টিনিউয়াস নিজের জ্ঞানটাকে বাড়িয়ে যেতে হবে। কিন্তু এরকম জ্ঞান বাড়াবেন না যে আলমারি ভর্তি করে কতগুলো বই কিনে নিলেন আর মানে সূচিপত্রের পরে যে মুখবন্ধটা মানে প্রিফেসটা রয়েছে সেটা পড়ে নিলেন, পড়ে নিয়ে পাবলিককে লেকচার দিলেন, আর বইয়ের হেডিং আর লেখকের নামটা মনে করে নিয়ে তার মনে রেখে দিলেন, বারবার দেখতে দেখতে আলমারিতে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। তো এইটুকু মুখস্থ রেখে দিয়ে আপনি পাবলিককে জ্ঞান দিতে শুরু করলেন, আমি এই করেছি ওই করেছি এই পড়েছি, আমার পড়াশোনার বহর কত দেখো, মানে ওই জ্ঞান কোনো কাজে আসবে না, আপনি আপনার নিজের লাইফে অ্যাপ্লাই করবেন। দেখুন একটা জিনিস আমরা বলে থাকি যে পরীক্ষার আগে তোরা পড়, পরীক্ষার আগে পড় মানে কি,
যে সিস্টেমটার মধ্যে থাক। পরীক্ষার আগেই যদি পড়বো তাহলে সারা বছর পড়ছি কিসের জন্য? আবার সারা বছর যদি পড়ি তাহলে পরীক্ষার আগে পড়ার যুক্তি কী আছে? অ্যাকচুয়ালি পরীক্ষার আগে, বিশেষ করে পরীক্ষার আগের দিন রাত্রে পড়ার কোনো মানে নেই, কিন্তু জাস্ট পরীক্ষা সিস্টেমটার ভেতরে থাকা, পরীক্ষার এনভায়রনমেন্টটার ভেতরে থাকা। হ্যাঁ, পরীক্ষা দিতে গেলে যে মেন্টাল অ্যাগ্রাসিভনেসটা থাকার দরকার, যে প্রপার প্ল্যানিংটার দরকার, সেই প্ল্যানিংটা এক্সিকিউট করবার যে খিদেটা নিজের মধ্যে থাকার দরকার, সেটাকে কিন্তু জাগিয়ে তোলার জন্যই, শুধু সিস্টেমের ভেতরে ফোকাসড থাকার জন্যই কিন্তু এটা করতে হয়। তো সেই রকম কিন্তু পড়াশুনোটা আপনাকে এই যে স্টে এডুকেটেড, স্টে ইনফর্মড আপনি গুগলে সার্চ করে পেতে পারেন, কিন্তু স্টে এডুকেটেড মানে সেখানে আপনাকে কোথাও সাবস্ক্রিপশন নিতে হবে এবং নামি দামি জায়গা থেকে আপনি প্রপার ট্রেনিং নিতে পারেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে, ডিগ্রি করতে পারেন বা নিজে নিজে সেলফ স্টাডি করতে পারেন, ভালো ভালো বই সিলেকশন করে নিজের সেলফ স্টাডি করতে পারেন। এইটা করলে যেটা হয়, আপনার নলেজ প্রচুর গ্যাদার হবে এবং সাদা চোখে আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে যে কিভাবে আপনি ফিনান্সিয়াল গোল তৈরি করবেন, কোনটা সাদা আর কোনটা কালো সে সম্পর্কে আপনার নলেজ একটা তৈরি হয়ে যাবে। আর যদি এত কিছু করতে না চান, ভাড়া দিয়ে দিন, প্রফেশনাল অ্যাডভাইস নিন। অনেক ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে, সেবি রেজিস্টার অ্যাডভাইজার রয়েছে, নামি দামি জায়গার থেকে ম্যানেজমেন্ট ডিগ্রি করা আছে, এফএ পাস করারও কাছে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস্টরা রয়েছেন, চার্টার অ্যাকাউন্ট্যান্টরা রয়েছেন। তাদের সঙ্গে যান, গিয়ে কথা বলুন কিভাবে ইনভেস্ট করলে কিভাবে রিস্ক প্রোফাইল ম্যানেজ করা যেতে পারে, অ্যাটলিস্ট আপনার প্রবলেমটা কিভাবে সলভ হবে, এই সমস্ত ব্যাপারগুলো। মানে কোনো ধরুন জায়গার ব্যাপারটা আপনি বুঝছেন না, তো ভালো উকিল ধরুন বা জায়গা যারা বোঝে, ল্যান্ড প্রপার্টি সম্পর্কে যারা বোঝে, তাদের সঙ্গে মানে এক্সপার্টাইজ একটা সাজেশন নিন। এমনকি যদি মানে আলুর বন্ডও কিনতে যান, আলু বিজনেসটাই আপনি বোঝেন না, আলুর বন্ড কিনে রেখে দিলেন, তারপর দেখা যাবে সকলেই বিক্রি করে দিয়েছে, খালি আপনার বস্তাগুলো পড়ে যাচ্ছে। তো যেটা বোঝেন না সেই জায়গাতে ইনভেস্ট করবেন না, সেখানে ইনভেস্ট করুন যেটা আপনি বুঝেছেন, জানেন এবং তার হালচাল সম্পর্কে আপনার নলেজ আছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রেও আমি এই কথা বলে থাকি, যে স্টকটা কোনো একটা শেয়ার স্টক, সে তো একটা প্রোডাক্ট জেনারেট করে, তো যেই প্রোডাক্টটার বিজনেস সম্পর্কে, বিজনেস সাইক্লিং সম্পর্কে আপনার কোনো নলেজই নেই, কীভাবে ওটার বিজনেস হয় আপনি জানেনই না, সেটাতে ইনভেস্ট করা মানে মূর্খামি ছাড়ার অন্য কিচ্ছু হতে পারে না। যেটা আপনি বোঝেন সেটাতে ইনভেস্ট করুন, কারণ তাতে করেই আপনার প্রফিট হবে। আর যদি নতুন কিছুতে ইনভেস্ট করতে চান, আপনার নলেজটা বাড়িয়ে নিন এবং সেই সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করুন। এটাই হচ্ছে আমার অ্যাডভাইস। আর একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, একবারে শেষে আমরা এসে গেছি। এতক্ষণ পর্যন্ত যারা টিকেছিলেন তারা খুব ধৈর্যশীল শ্রোতা বলেই মানতে হবে। তো তাদের জন্য আমার চ্যানেলের ভিজিটররা কেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, জাস্ট শুধু সেইটুকু কথা বলেই আমি কিন্তু চলে যাব আপনাদের কাছ থেকে। তো 1 নাম্বার কারণ হচ্ছে অ্যাক্সেস টু এক্সপার্ট ফাইন্যান্সিয়াল গাইডেন্স। আমি মোটামুটি নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটা ভালো মন্দ যা কিছু হবে বিচার বিবেচনা করে নিজের যা অভিমত সেটাই প্রকাশ করে থাকি। নিজে ইনফর্ম থাকার চেষ্টা করি, আপনাদেরকে ইনফরমেশন জানাই, যখনই আমি জানতে পারি তখনই আপনাদেরকে জানিয়ে দিই। আর আমার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য একই বিষয়ের ওপর কথাবার্তাগুলোকে চেঞ্জ করে আননেসেসারি ভিডিওস নিয়ে আসি না আমি। যখন মনে হয় পুরানো ভিডিওগুলোই কাফি, সেটা হতে পারে 3 বছরের পুরানো, 4 বছরের পুরানো। যেমন পিপিএফএন নিয়ে যে ভিডিও 21 সালেতে করেছিলাম আজও চলছে এখনো পর্যন্ত, মানে ওখানেই যা করেছিলাম সেম, কিচ্ছু চেঞ্জ আসেনি, কাজে নতুন করে কিছু জানানোর মতো নেই। পুরানো ভিডিওগুলোই দেখুন, ইনফর্ম থেকে যাবেন। এবার যদি দুটো একটা কিছু ফ্লাকচুয়েশন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি নতুন ভিডিও নিয়ে আসবো। তো এই হলো ব্যাপার। পিপিএফ আছে, পিএলআই আছে, ইটিএফ সম্পর্কে একদম ডিটেল আলোচনা করা আছে। তো মোটামুটি যতটা এডুকেশন আমি পেয়েছি ততটাই আপনাদেরকে দেবার চেষ্টা করেছি। হয়তো ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে সেরকম করে আমি দিইনি, বিশেষ কারণের জন্যই দিইনি। হয়তো কেউ ভাবতে পারে যে কোর্স লঞ্চ করার জন্য ব্যাপারটা করা হচ্ছে। কোর্স লঞ্চ করার কোনো ইচ্ছে আমার নেই, অন্তত এই মুহূর্তে তো নেই। আর এছাড়া রয়েছে প্র্যাকটিক্যাল টিপস আর কিছু অ্যাডভাইস। যা বললাম প্র্যাকটিক্যাল টিপস, যা বললাম প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, এর বাইরে অন্য কিছুই নয়। থিওরিটিক্যাল টার্মিনোলজিক্যাল কোনো কিচ্ছু বলিনি, যতটা কম করে বলা যায় ততটুকুই বলেছি। কমিউনিটি অ্যান্ড সাপোর্ট, অফকোর্স অনেক কমিউনিটির সঙ্গে যোগাযোগ আছে, অনেক খবরাখবর আছে আমার কাছে এসে যায়, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার সঙ্গে জুড়লে আমি নিজে সমৃদ্ধ হব, আপনারা আপনাদের ইনফরমেশন আমাকে দেবেন, মানে আপনাদের যা উপকার হবে তার থেকে আমার বেশি উপকার হবে। সুতরাং আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। আর অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড প্রসপারিটি, এটাই আমার টার্গেট।
আমাকে নিজেকেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে হবে, আপনাদেরকেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে আমি সাহায্য করব যতটুকু আমার পক্ষে দেওয়া সম্ভব সেইটুকুই। জাস্ট এইটা যদি বিশ্বাস করে আপনি থাকতে পারেন তাহলে কিন্তু আমার চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড সাবস্ক্রাইবিং টু দ্য সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল অফার্স ভিজিটর a wealth of knowledge, resources and support to empower them on their financial journeys. এটা আমার চ্যানেলের কথা। From expert guidance and practical advice to community engagement and opportunities for growth. আগে যা লিখেছিলাম সেটাকে হাতের লেখা করে দিয়েছি। The channel serves as a valuable asset in helping individual navigate the complexities of personal finance and achieve financial success. আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন টিপে দেবেন যাতে নেক্সট ভিডিও আসলে সবার প্রথমে আপনি জানতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে নিজের এডুকেশন বাড়ান। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।